নতুন করে আরো কয়েকটি দেশে হামলা করেছে এবং মার্কিন সেনাদের একটা বড় সংখ্যক আজ ওপারে চলে গেছে ইরান দাবি করছে। পাশাপাশি আমেরিকা ইরানের ভেতরে বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে। তার জবাব খুব শক্তভাবে ইরানও দিয়েছে আরব দেশে অ্যাটাক করে। আরেকটি খবর হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবার ভারতকে না বলে দিল। বাংলাদেশ এবং ভারতের মধ্যে কি ঘটতে যাচ্ছে? প্রথমেই আমি বাংলাদেশের খবরটি দিয়ে চলে যাব আন্তর্জাতিক খবরে। কারণ বাংলাদেশের খবরটা ছোট আকারে দেব, আন্তর্জাতিক অনেকগুলো খবর আছে। সেটাকে একটু বৃহৎ পরিসরে জানাতে চাই। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক প্রফেসর ইউনূসের আমল থেকেই টানাপোড়েনের মধ্যে রয়েছে। ভারত এখন পর্যন্ত চাইছে শেখ হাসিনাকে কিভাবে বাংলাদেশে এস্টাবলিশ করা যায়। ইউনূসের আমল থেকে ভারত বাংলাদেশের সাথে একটা বৈরী আচরণ করছে। দুই দেশের সীমান্ত বন্ধ, ভিসা প্রক্রিয়া বন্ধ এবং বারবারই ইউনূস সরকারের উপর নানাবিধ চাপ সৃষ্টি করেছিল ভারত। তখন ধারণা করা হয়েছিল যে তারেক রহমান বা পরবর্তী কোনো সরকার আসলে ভারত হয়তোবা সেই ব্যাপারে ভিন্ন দৃষ্টিভঙ্গি দেখাবেন। কিন্তু সাম্প্রতিক সময় তারেক রহমানের জোরালো ভূমিকার কারণে বা তারেক রহমান যে ভারত প্রেমী নন এই বিষয়টি ভারত বুঝতে পেরে নতুন সরকারকে বিভিন্নভাবে চাপে রাখার চেষ্টা করছেন। তার একটি হলো বারবার সীমান্ত দিয়ে পুশিং করা, সীমান্তে উত্তেজনা বৃদ্ধি এবং বাংলাদেশ, চীন এবং পাকিস্তানের ব্যাপারে যে দৃষ্টিতে এখন তাদের কূটনীতিকে সাজাচ্ছে বা পররাষ্ট্রনীতিকে তৈরি করছে, এটা ভারত গ্রহণ করছে না। এই মেসেজটি আবার বিএনপির তারেক রহমানের একজন অ্যাডভাইজারকে এয়ারপোর্টে নাজেহাল করা, বিভিন্ন বিষয়গুলোকে ভারত তার ইঙ্গিতে প্রকাশ করেছে। সাম্প্রতিক সময় ভারতে তারেক রহমানের একটি সফরের আলোচনা চলছিল। তারেক রহমান চীন সফর করার পর এই ভারত সফরটি আলোচনায় ছিল। তার ঘনিষ্ঠ, আমাদের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বেশ কজন আমাকে জানিয়েছেন যে তারেক রহমান ভারত সফরে যাচ্ছেন না আপাতত, এটি বাতিল করা হয়েছে। তার প্রধান কারণ হলো ভারত বাংলাদেশের ব্যাপারে তার দৃষ্টিটাকে এখনো আগের জায়গায় রেখেছে, অর্থাৎ এখনো তারা হাসিনাকেই বিশ্বস্ত বা তাদের নিজেদের লোক মনে করছে। বর্তমান সরকারকে তারা সাপোর্ট বা সহযোগিতা দেখাতে বা করতে চাইছে না, একটা অভিযোগ। 2 নম্বর বিষয়টি হলো আগামী বছর শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, বাংলাদেশের সাথে যে আমাদের গঙ্গা চুক্তিটি সেটি শেষ হচ্ছে। বাংলাদেশ ভারতকে বলছে এই চুক্তিটি শেষ হয়ে যাবার পরও পূর্বের মানে যে চুক্তিতে যে আমাদের শর্তগুলো ছিল বা যে নিয়ম বিষয়গুলো উল্লেখ ছিল সেটা বহাল থাকবে। কিন্তু ভারত এই ব্যাপারে বাংলাদেশকে কোনো বার্তা দেয়নি। আমাদের ন্যায্য পানির হিস্যা বুঝিয়ে দেওয়ার জন্য ভারতের যা করণীয় সেটা করছে না। অর্থাৎ গঙ্গা ইস্যুটিকেও ঝুলিয়ে রাখছে ভারত। তারপরের যে বিষয়টি সেটি হলো সীমান্তে বারবার পুশিং করে এই সরকারকে চাপ দিচ্ছে। অন্যদিকে শেখ হাসিনাকে রাজনীতির মাঠে নামাবার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে এবং শেখ হাসিনা ভারত থেকে একের পর এক ষড়যন্ত্র করছে, সেটা সরাসরি ভারত সরকারের সহযোগিতা নিয়ে, যেটা বাংলাদেশ সরকার বারবারই ভারতকে বলছে যে হাসিনা একজন অপরাধী, সাজাপ্রাপ্ত অপরাধী, তাকে বাংলাদেশের কাছে তুলে দিতে। তারা তুলে তো দিচ্ছে না, বরং বাংলাদেশ সরকারকে বিভিন্নভাবে রাজনৈতিকভাবে চাপে ফেলতে ভারত বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখাচ্ছে। এই সকল বিষয়গুলোকে এক করে তারেক রহমান বলছেন তিনি ভারত সফরে যাবেন না, সরাসরি না বলে দিয়েছেন। এখন ভারত বাংলাদেশের ব্যাপারে কোন দৃষ্টি রাখে? কারণ এখন পর্যন্ত বিএনপি মনে করছে যে ভারত শেখ হাসিনাকে ছাড়া বিকল্প কাউকে দেখতে চায় না। শেখ হাসিনাকে আবার রাজনীতিতে অ্যাক্টিভ করতে চায়, কিন্তু এটা বাংলাদেশে আর সম্ভব নয়। শেখ হাসিনা ডেড কেস, তিনি আর বাংলাদেশের রাজনীতিতে ফিরবেন না। বাংলাদেশের আওয়ামী লীগ যতটাই লাফাক, বলে রাখলাম, এটা মনে রাখবেন, যদি না বিএনপি বড় কোনো ভুল না করে বসে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো তারেক রহমান সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাবেন। তার আগেই তিনি আরো 2টো দেশ সফর করতে পারেন, একটি হলো সৌদি আরব, অন্যটি হলো জাপান। এবং এই 2টো দেশ সফর নিয়ে আমাদের পররাষ্ট্র দপ্তর এখন মানে খুব জোরালোভাবে কাজ করছে এবং তারেক রহমানের সফরটি সেপ্টেম্বরের আগেই যেন হয়। তার মানে আমরা ধরে নিতে পারি আগস্ট মাসের মধ্যেই, অর্থাৎ সেপ্টেম্বরে জাতিসংঘ সফরের আগেই তারেক রহমান জাপান এবং সৌদি আরব সফরে যেতে পারেন বা যাবেন। এই কথাটি আমাদের বর্তমান সরকার পররাষ্ট্র দপ্তরের 2-1 মানে গুরুত্বপূর্ণ 2জনের কাছ থেকে আমি তথ্যটি পেয়েছি। দর্শক, চলুন আমরা চলে যাচ্ছি আপনাদের কাছে এবার একদম সরাসরি ইরান এবং আমেরিকা প্রসঙ্গে। নতুন করে আমেরিকা আবারও
অ্যাটাক চালিয়েছে ইরানের ভেতরে, ব্যাপক অ্যাটাক চালিয়েছে এবং তেহরান তার পাল্টা জবাব দিয়েছে। বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র টানা ষষ্ঠ রাতের মতো ইরানের উপর বড় ধরনের হামলা চালিয়েছে, এতে 8 জন শহীদ হয়েছে, 20 জনের মতো আহত হয়েছে। দক্ষিণ ইরানের বন্দর আব্বাসের কর্মকর্তারা জানিয়েছেন যে বিদ্যুৎ কেন্দ্র ও একটি রেল স্টেশন সহ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে আমেরিকা আক্রমণ চালিয়ে। ইরানের সেনাবাহিনী জানিয়েছে তারা বাহরাইনের একটি সামরিক ঘাঁটিতে মার্কিন বিমানে হামলা চালিয়েছে। অন্যদিকে কুয়েতের সেনাবাহিনী বলছে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিচ্ছে। কাতারের কর্তৃপক্ষ জানিয়েছে তাদের সেনাবাহিনী ইরানের হামলা প্রতিহত করার পর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আঘাতে এক শিশু আহত হয়েছে। পাশাপাশি ইরানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলছে হরমুজ প্রণালী আর কখনো তার যুদ্ধ পরবর্তী অবস্থায় ফিরবে না। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ইরানের উপর অবরোধ কার্যকর করতে সৈন্যরা ওমান উপসাগরে একটি জাহাজ আরোহণ করেছে। দর্শক, আসেন কয়েকটা গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে আসে। ইরানের উপর কালকে ব্যাপক অ্যাটাক চালিয়েছে সব সিভিলিয়ান স্থাপনার উপর। এর মধ্যে বিদ্যুৎ কেন্দ্র আছে, ব্রিজ, 4 থেকে 5টি ব্রিজে অ্যাটাক করেছে, রেল স্টেশনে, রেল সেতুতে তো অ্যাটাক করেছে, রেল স্টেশনে অ্যাটাক করেছে, ইরানের বিমানবন্দরে পর্যন্ত অ্যাটাক করেছে আমেরিকা। এর জবাবে ইরান যেহেতু ঘোষণা দিয়েছে যে আমাদের বেসামরিক স্থাপনায় আঘাত আসলে আমরা ঠিক সেই কাজটিই করব। এটা আমি গতকালকে লাইভে আপনাদের বলেছিলাম, মনে আছে হয়তো আপনাদের। তো ইরান সেম সেই কাজটির জবাব দিয়েছে এবার। ইরান সৌদি আরব এবং বাহরাইনের মধ্যে যে প্রধান সড়কটি বা ব্রিজটি, এটাকে উড়িয়ে দিয়েছে আক্রমণ চালিয়ে। তার মানে সৌদির সাথে বাহরাইনের যোগাযোগ কাট হয়ে গেছে। ইরান আরব আমিরাতে ব্যাপক আকারে অ্যাটাক চালিয়েছে এবং সেখানে মার্কিন যে ঘাঁটি তাদের ড্রোন, মিসাইল স্টোরেজগুলোকে ধ্বংস করে ফেলেছে ইরান আক্রমণ চালিয়ে আরব আমিরাতে। কালকে দুটো দেশের নতুন আক্রমণ। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে খবর সেটি হলো ইরান কালকে আক্রমণ চালিয়েছে সিরিয়াতে এবং সিরিয়াতে মার্কিন ঘাঁটিতে অ্যাটাক করে ইরান দাবি করছে তারা সেখানে প্রচুর সংখ্যক মার্কিন সেনাকে ওপারে পাঠিয়ে দিয়েছে। দর্শক, একটু আমরা খবরটা আবার আন্তর্জাতিক খবরের কিছু অংশ আপনাদের বলছি। বার্তা সংস্থা এপির একটি রিপোর্টে বলছে যে ইরান বলছে যে তারা 60 দিনের আলোচনার পর্বের মাধ্যমে যুদ্ধ শেষ করার জন্য 22 জুন সুইজারল্যান্ডে দুই পক্ষের বৈঠকের পর থেকে মার্কিন হামলায় 38 জন নিহত এবং 400 জনের বেশি আহত হয়েছে। অর্থাৎ সুইজারল্যান্ডে যে এই শান্তি চুক্তিটি হয়েছে তারপর আমেরিকান আক্রমণে এ পর্যন্ত 38 জন ইরানি প্রাণ হারিয়েছে এবং 400 জনের অধিক আহত হয়েছে। এর মধ্যে অন্তত 8 জন রয়েছে যাদের ইরানের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্রের যাদেরকে বলা হচ্ছে যে মানে বিভিন্ন সামরিক দপ্তরের কর্মকর্তা, এবং ইরানের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্র রাতভর এই দেশটির মধ্যে যে হামলা চালাচ্ছে সেই হামলায় প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকে বেশি আক্রমণ করছে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে শুক্রবার, তারা আজকে যে শুক্রবার সে আজ শুক্রবার সর্বশেষ বড় দফা হামলা শেষ করেছে তারা। মার্কিন সামরিক বাহিনী ইরানের ঠিক কোন কোন স্থানে হামলা চালিয়েছে সেই ব্যাপারে আমেরিকা বিস্তারিত তেমন কিছু এখনো জানায়নি। তবে ইরানি গণমাধ্যম বলছে মার্কিন বাহিনী ইরান জুড়ে অন্তত 6টি সেতু, একটি রেল স্টেশন ও অন্যান্য স্থানে হামলা চালিয়েছে। চিন্তা করেন, আমেরিকা ইরানের গুরুত্বপূর্ণ 6টি সেতুকে আঘাত করেছে। এতে অন্তত 8 জন, আরো নতুন করে 8 জন নিহত হয়েছে এবং বেশ কজন আহত হয়েছে। এবং আক্রান্ত স্থানগুলো জানিয়েছে ইরান বন্দর আব্বাস, খেমির এবং লারাকে সংযোগকারী ব্রিজটি উড়িয়ে দিয়েছে। বন্দর সেটাকে যে সংযোগ করেছে ব্রিজ, এটাকে উড়িয়ে দিয়েছে আমেরিকা। এবং লাতিদান গ্রামের কাছে একটি সেতু, সেটিকে উড়িয়ে দিয়েছে। কাহুরেস্তান লার রুটে 2টি সেতু, এই রাস্তাটা কিন্তু মানে ইরানের সামরিক বাহিনীর অস্ত্র আদান প্রদানের জন্য গুরুত্বপূর্ণ, এটাকে উড়িয়ে দিয়েছে। বন্দরে খামির, কেশর এবং বন্দর আব্বাসকে সংযোগকারী একটি আংশিকভাবে তৈরি ব্রিজকে আক্রান্ত করেছে আমেরিকা। এবং খেমির জেলার মারু গ্রামের একটি সেতু অ্যাটাক করেছে আমেরিকা। ইরানের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে সাম্প্রতিক হামলায় বন্দর আব্বাস ও পার্শ্ববর্তী গ্রামগুলোতে বিদ্যুৎ লাইনের ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণ ইরানে বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে এবং কিছু নির্দিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার শুরু করেছে, অর্থাৎ বন্ধ হয়ে গেছে, সেখানে আবার বিদ্যুতের কাজ শুরু হয়েছে। দর্শক,
আমরা আরেকটি সংবাদ আপনাদের জানাচ্ছি। আমি একটু সিরিয়ার খবরে আসার আগে আরেকটু কিছু খবর আপনাদের জানিয়ে দিচ্ছি। আইআরজিসি জানিয়েছে তারা অপারেশন নাসরের ট্যুর ২৯ ধাপে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা ধ্বংস করেছে। তারা বলছে যে দখলদার দেশটির আল হুসাইন এবং বিভিন্ন বন্দরগুলোকে টার্গেট করে সাংকেতিক যাদের একটা নাম আছে হজরত আবদুল্লাহ আল হুসাইন আলাইহিস সালাম, তারা বলছে ইরানের গণমাধ্যম মেহের নিউজ সাংকেতিক নামের এক ইরান শহরের বামপুরে নির্যাতিত শহীদ সৈন্যদের প্রতি উৎকৃষ্ট অপারেশন। এদের ভাষা বোঝা একটু কঠিন। আচ্ছা, আমি আপনাদেরকে এই মেহের নিউজের ভাষাটা ভালো করে বুঝতে পারছি না। আচ্ছা, যেটা বুঝলাম, ইরান বলছে যে তাদের যেই সেনারা এই পর্যন্ত জীবন দিয়েছে আমেরিকার যুদ্ধে, তাদেরকে উৎসর্গ করার জন্য আইআরজিসি কাল রাতে ম্যাসিভ আকারে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করেছে। এর মধ্যে কুয়েতে ব্যাপক অ্যাটাক করেছে, বাহরাইনে অ্যাটাক করেছে, জর্দানে করেছে, সৌদি আরব বাহরাইনের যে প্রধান বা একমাত্র সংযোগ স্থল সেটাকে ধ্বংস করে দিয়েছে, আরব আমিরাতে মার্কিন মিসাইল স্টোরেজ ধ্বংস করেছে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা খবর। তবে সব খবরকে ছাড়িয়ে গেছে যে খবরটি, সেটি হলো সিরিয়াতে নতুন করে আক্রমণ করেছে। যদিও আমেরিকা দাবি করছে সিরিয়াতে তাদের কোনো সেনা নেই, কিন্তু ইরান বলছে সেখানে তাদের মানে এই আরবে থাকা যে সেনারা আমেরিকান অ্যাটাকের কারণে পালিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে সেটি হলো সিরিয়া। কারণ এ পর্যন্ত গত লম্বা ফেব্রুয়ারির 28 তারিখ থেকে যে যুদ্ধটা শুরু হয়েছে, সেই যুদ্ধে ইরান সিরিয়াতে একবারও চালায়নি। কিন্তু এবার ইরান সিরিয়াতে আক্রমণ করেছে। কয়েকটি সূত্র দাবি করছে ইরানের কাছে ইন্টেলিজেন্স তথ্য ছিল। ইরানকে যে তথ্য দেয়া হয়েছে সেই তথ্যে ইরান এইটুকু জেনেছে যে আমেরিকার একটা বিশাল গ্রুপ সেটা তারা অবস্থান করছে সিরিয়াতে, এবং তাদের গুরুত্বপূর্ণ অপারেশনাল যে প্রধানরা আছে, অপারেশনাল প্রধান বুঝতে পারছেন, যারা যুদ্ধটাকে মনিটর করছে, তারা অনেকেই সিরিয়াতে আশ্রয় নিয়ে আছে এবং সেখানে তাদেরকে টার্গেট করেছে। সেই টার্গেটে মোটামুটি বেশ কজন ওপারে চলে গেছে মার্কিন সেনা। এবং ইরানের গণমাধ্যমগুলো বলছে এই আক্রমণে এ যাবৎ গালফ কান্ট্রিতে যতগুলো আক্রমণ হয়েছে, সবচেয়ে বেশি প্রাণ হারাবার ঘটনা হয়তো সিরিয়ায় ঘটতে যাচ্ছে। এটা আমেরিকার রিয়াকশন আমরা পরবর্তী সময় বুঝতে পারবো। পাশাপাশি ইরান পুরো হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, বলছে এখান দিয়ে আর কোনো জাহাজ চলাচল করবে না যতক্ষণ না আমেরিকা ইরানের অধিকারে বা ইরানের দাবি অনুযায়ী বা হরমুজের অধিকার ইরানের, মানে হরমুজ যে ইরানের এই অধিকার বা ইরানের এই সার্বভৌমত্বের প্রতি তারা স্বীকৃতি না জানাবে। অর্থাৎ হরমুজ থেকে আমেরিকাকে চলে যেতে হবে, হরমুজে পূর্ণ ইরানের অধিকার প্রতিষ্ঠায় মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েস বলতে হবে। এই জন্য পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আর যে জাহাজগুলো আমেরিকার মদদ নিয়ে ভিন্ন রুট দিয়ে আসা যাওয়ার চেষ্টা করছিল, সেই জাহাজগুলো আর ঢুকছে না ভয়, কারণ ইরান সিরিজ হরমুজে যে কোনো জাহাজ পাওয়া মাত্রই অ্যাটাক করছে, কোনোভাবেই কাউকে আর ছাড় দিচ্ছে না। কিন্তু নতুন করে সিরিয়াতে, আরব আমিরাতে আর সৌদি বাহরাইনের সংযোগ ধ্বংস করে দিয়ে ইরান প্রমাণ করেছে, আমেরিকাকে বুঝিয়ে দিয়েছে যে তুমি আমার ঘাঁটি বা তুমি আমার দেশের বিমান বন্দর বা আমার সেতু, বিদ্যুৎ যেখানে আক্রমণ করো, আমি সেম জায়গায় আক্রমণ করব। ইরান তার কথা রেখেছে। আরবরা এবার টেনশনে পড়ে গেছে, আরবরা এবার বুঝতে পারছে, কারণ বাহরাইন সৌদি আরবের সংযোগ বন্ধ, বুঝতে পারছেন এটা বিশাল একটা বিপর্যয় দুটো দেশের মধ্যে। এখন সৌদি আরব বলবে যে আমি তো কিছু করিনি, আমাকে মারছো কেন? কারণ সৌদি আরব ইরান বলবে তোমার দেশে মার্কিন ঘাঁটি আছে কেন? আমার শত্রু যেখানে টার্গেট থাকবে সেখানে মারবো, কারণ শত্রু আমাকে আগে মারছে, আমি তো শত্রুকে বলছি যে তুমি আমাকে যেখানে মারবো আমি তোমাকে সেখানে মারবো। অতএব ইরান তার কথা রাখছে, এবং কালকে রাতে ইরান যে আক্রমণ চালিয়েছে, বলা হচ্ছে এই বছরের সবচেয়ে বড় আঘাতগুলো করছে। কুয়েতকে মোটামুটি জ্বালিয়ে ছারখার করে ফেলতেছে, মানে মার্কিন ঘাঁটিগুলো যেখানে আছে। বাহরাইনের ৫ম নৌবহর তো মোটামুটি তামা করে ফেলছে। কাতারের আল উদাইদ মার্কিন বিমান ঘাঁটির ড্রোন পিকচার, উপগ্রহ পিকচার, মানে স্যাটেলাইট ইমেজ দেখলাম, গুরুত্বপূর্ণ ওদের যেই বিমান কি বলে হ্যাঙ্গার বা মেইনটেনেন্স সেন্টারগুলো সব ধ্বংস করে ফেলছে। আমেরিকাকে মোটামুটি খেলা দেখাচ্ছে, যদিও আমেরিকা ইরানের উপর বড় আক্রমণ চালাচ্ছে এবার বেসামরিক টার্গেট লক্ষ্য করে। দর্শক, আপনাদের অনেকের রিকোয়েস্টে আমাকে অনেকে বলছেন, আমার একটা চ্যানেল আছে, মিউজিক চ্যানেল, আমি সেখানে চেষ্টা করি বাংলা গানের বা বিভিন্ন ভাষার গান তৈরি করতে। তো ওপেন দ্য আইস আজকে আপনাদের জন্য আমার একটা গান ছেড়েছি, ইয়া নবী সালামা আলাইকা। আপনারা গানটা কে দেখছেন জানি না, আমি গানটা আপনাদেরকে এক নজর এখন দেখাবো।
আমার স্ক্রিন আমার এখান থেকে দেখাবো, পুরোপুরি দেখাবো না গানটা, অল্প একটু আপনাদের দেখাবো। চ্যানেলে ভিজিট করে আপনারা ইয়া নবী সালাম আলাইকা গানটা শুনতে পারেন। যদি আপনারা এই গানটার ব্যাপারে ভালো পজিটিভ কমেন্ট করেন বা আপনাদের ভালো লাগে, আমি কন্টিনিউ চেষ্টা করবো আমার সংবাদের মাঝে মাঝে আপনাদের কিছু ইসলামিক গান উপহার দিতে। অর্থাৎ ইসলামিক গানে আমি খুব একটা পারফেক্ট লোক না, কিন্তু আমি চেষ্টা করছি, যেহেতু গান লিখতে চেষ্টা করি। তো আপনাদের মতামতের জন্য আমি অপেক্ষায় থাকবো। গানটা কারা কারা দেখছেন কমেন্ট করে জানাবেন। আর এখন আমি আপনাদের এই সংবাদের শেষে 2 মিনিটের মতো চেষ্টা করবো গানটা দেখাবার জন্য। এটি আমার ওপেন ডাইস চ্যানেলেই পাবেন। আর আমার মূল বাংলা গানের যে চ্যানেলটি সেটি হলো প্রিয় মিউজিক বিডি। প্রিয় মিউজিক বিডি। চলুন আমরা একটু গানটা এক নজর দেখে আসি। লড়াই এখন বিশ্বের সবথেকে বড় ভূরাজনৈতিক নাটক, চীন বনাম আমেরিকা। কি হচ্ছে এই নাটকে? কে কিভাবে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছে? কার কোথায় শক্তি, কার কোথায় দুর্বলতা? আর এই সময় বিশ্বের সব ঘটনাকেই দেখতে হবে এই লড়াইয়ের প্রেক্ষিত থেকে। তা ইরান যুদ্ধই হোক বা তাইওয়ানে উত্তেজনা, বাণিজ্যই হোক বা আমার আপনার জীবনকে নিয়ন্ত্রণ করে এমন সব ছোট বড় ঘটনাই। আজকের এই এপিসোডে এই বিষয়টি বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। প্রথমে সমুদ্র দিয়েই শুরু করা যাক, কারণ সমুদ্রই হলো শক্তির আসল পরীক্ষাগার। এখানে কার কীরকম দাপট? আমেরিকার হাতে আছে 11টা পরমাণু চালিত এয়ারক্রাফট ক্যারিয়ার, আর চীনের হাতে রয়েছে মাত্র 3টে। 2026 সালে আমেরিকা এখন সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি সমুদ্রে, অন্তত। কারণ তাদের বাজেট বড়, প্রযুক্তি উন্নত, আকাশ এবং নৌশক্তি প্রবল এবং বিশ্বজুড়ে লজিস্টিক ব্যবস্থা অতুলনীয়। সংখ্যার দিক থেকে দেখলে মনে হবে খেলাটা তো আসলে শেষ। কিন্তু ইরান যুদ্ধে কি হলো? আমেরিকা কি পারলো ইরানকে কবজা করতে? তাই গল্পটা অতটা সরল নয়। চীনের কৌশলটা তাই একটু অন্যরকম। চীনের জাহাজের সংখ্যা আমেরিকার চেয়ে অনেক বেশি। 2025 সালের হিসেবে আমেরিকার নৌবাহিনীতে রয়েছে প্রায় 290টি জাহাজ, যার কেন্দ্রে রয়েছে 11টা পরমাণু সুপার ক্যারিয়ার। অন্যদিকে চীনের নৌবাহিনীতে রয়েছে 350-রও বেশি জাহাজ, যার মধ্যে আছে 3টে বিমানবাহী রণতরী। অর্থাৎ সংখ্যায় চীন অনেকটা এগিয়ে। এটাই কি চীনকে বাড়তি শক্তি যোগাচ্ছে বা খাচ্ছে? প্রশ্নটা হলো, প্রশান্ত মহাসাগর বিশাল, আর আমেরিকাকে তার নিজের উপকূল থেকে বহু দূরে চীনের সুরক্ষিত উপকূলের কাছাকাছি গিয়ে যুদ্ধ করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন চীনের অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল আর মাকড়সার জালের মতো ঘন সেন্সার নেটওয়ার্ক এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যেখানে 90-এর দশকের মতো নির্বিঘ্নে বিমানবাহী রণতরী পাঠিয়ে ভয় দেখানোর দিন শেষ। এই প্রসঙ্গে আপনাদের বলবো সমর বিশেষজ্ঞ ব্র্যান্ডন ওয়াইকার্টের কথা। তিনি বলেছেন 2026 সালের বাস্তবতা পুরোপুরি অন্যরকম। এখন ক্ষেপণাস্ত্র আর সেন্সারই ঠিক করে দিচ্ছে সমুদ্র যুদ্ধের ফলাফল কি হবে। তার মানে কি? খোলা সমুদ্রে বা বহুদূরের যুদ্ধে আমেরিকা এখনো অনেকটাই এগিয়ে রয়েছে, কিন্তু নিজের বাড়ির উঠোনে অর্থাৎ তাইওয়ানের কাছে যুদ্ধ হলে আমেরিকা কি সেই শক্তিটা পাবে? চীন কিন্তু এখানে প্রতিদিনই আরো শক্তিশালী হচ্ছে। এবার আসা যাক সেই যুদ্ধে যা কোনো রকম গোলাগুলি ছাড়াই চলে। এর নাম সেমিকন্ডাক্টরের যুদ্ধ। 2026 সালের জানুয়ারিতে আমেরিকার বাণিজ্য দপ্তর একটা কঠোর নিয়ম জারি করে। এতে চীনে উন্নত এআই চিপ রপ্তানির উপরে মারাত্মক কড়াকড়ি করা হয়। এনভিডিআর শক্তিশালী চিপগুলোর উপর এখন প্রতিটি রপ্তানির জন্যই আলাদা করে অনুমতি লাগে। এবার শুনুন এর জবাবে চীন কি করলো। তারা তাদের হাতে থাকা সব থেকে শক্তিশালী অস্ত্রটা তুলে নিল। সেটা কি? সেটা হলো বিরল খনিজ, যাকে বলে রেয়ার আর্থ। এই খনিজগুলো ছাড়া আধুনিক প্রযুক্তির কোনো অস্তিত্বই নেই। স্মার্টফোন থেকে ইলেকট্রিক গাড়ি, যুদ্ধ বিমান থেকে সেমিকন্ডাক্টর, সবকিছুতেই লাগে এই বিরল খনিজ। চীন এখন বিশ্বের মোট রেয়ার আর্থ খননের প্রায় 70% আর প্রক্রিয়াকরণের প্রায় 90% নিয়ন্ত্রণ করছে। আর এই নিয়ন্ত্রণকেই অস্ত্র বানিয়ে চীন নতুন নিয়ম আরোপও করছে। এখন উন্নত চিপ বানাতে গেলে চীনা রেয়ার আর্থের ব্যবহার নিয়ন্ত্রিত করা হয়েছে। মানে পুরো বিষয়টা এখন চীনের হাতে। এর ফল কতটা ভয়ঙ্কর হতে পারে? আমেরিকার প্রতিরক্ষা কর্মসূচির প্রায় 30%, যার মধ্যে রয়েছে F-35 যুদ্ধবিমানের যন্ত্রাংশ, রেয়ার আর্থ সংকটের কারণে
নানা রকম ঝুঁকিতে পড়তে পারে। বোয়িং, এনভিডিয়া, ইন্টেল, অ্যাপেল সমস্ত কোম্পানিকে এখন রেয়ার আর্থের জন্য তাকিয়ে থাকতে হবে চীনের দিকে। এতে খরচ বাড়তে পারে, উৎপাদনে বেশি সময় লাগতে পারে। এমনকি তাইওয়ানের বিখ্যাত TSMC, যারা বিশ্বের সবথেকে উন্নত চিপ বানায়, তাদেরও এই সংকটে পড়তে হতে পারে।